বৌমা, চলো আমরা একে অপরের এই শূন্যতা পূরণ করি। বৌমা, আমি জানি তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। আমিও খুব একা। বাবা, আমি প্রেগনেন্ট, এখন কি হবে? আপনার ছেলে যদি জানে তাইলে তো শেষ। মুম্বাইয়ের কোনায় এক আধুনিক অ্যাপার্টমেন্টে পরিবারের ছোট্ট পৃথিবীটা ঘুমানা মধুলির মধ্যে চলছিল তিনটি মানুষকে কেন্দ্র করে। একজন ছিলেন চন্দ্রশেখর, শহরের এক প্রথিতযশা ব্যবসায়ী, যার গার্মেন্টস ফ্যাক্টরির চাকা চললে বহু পরিবারের জীবনধারা সচল থাকত। সারা দিনের ব্যস্ততার পরে তিনি যখন ঘরে ফিরতেন, তখন তার ক্লান্ত চোখে ছিল পরিবারের প্রতি অপরিমেয় ভালোবাসা। অন্যজন শীলাদেবী, সংসারের মৃদু আলো। ৩৩ বছর বয়সেও তার সৌন্দর্যে বাড়ি তুলিকা লোনা পুরাতন ভোরের সতেজতা বিদ্যমান ছিল। তার দিন কাটত ভালোবাসার সূত্রে গোটা পরিবারকে এক সূত্রে বাঁধে রাখার কাজ নিয়ে। রান্নাঘর থেকে শোবার কক্ষ, সবখানে ছিল তার যত্ন ও পবিত্র স্পর্শ। আর তাদের একমাত্র সন্তান ২০ বছরের আদিত্য, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার চোখে থাকত অজানাকে জানার প্রবল কৌতূহল। বাবার ব্যস্ততার কারণে মায়ের সাথেই তার সম্পর্কটা নবীন বন্ধুত্বের সমকক্ষ ছিল। তারা একসাথে হাসতেন, গল্প করতেন, আর মাঝে মধ্যে শীলাদেবীর রান্নায় সাহায্য করতে গিয়ে কোনো খানছোলা হতাশাতে মেতে উঠতেন। এভাবেই চলছিল তাদের সুসংগঠিত জীবন। কিন্তু সুখের পূর্ণাংশে ঝাপসা যেন হঠাৎ কঙ্কালের শিরস্ত্রাণ কীটে দুঃখের ছায়া কি, তা বলা শক্ত। ট্রাকের ধাক্কায় সব কিছু উল্টে পাল্টে গেল। চারপাশের কোলাহল ছাপিয়ে উঠল আর্তনাদ। পথচারীরা ছুটে এসে তাকে হাসপাতালের দিকে নিতে গেলেন, কিন্তু রক্তের প্রলয় নিজের প্রবাহে সমস্ত চেষ্টা হারিয়ে দিচ্ছিল। হাসপাতালের ঔষধ আর পৌঁছনোর আগেই তার নিঃশ্বাস বাতাসে মিলিয়ে গেল। তাকে হারানোর খবরে যেন পুরো সংসারটা একমাত্র অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ল। চন্দ্রশেখর অফিস থেকে ছুটে এলেন। তার পৃথিবী যেন পায়ের নিচে কেঁপে চলা মাটি এবং টলতে থাকা স্থানের চিত্তচিহ্ন হয়ে গেল। বাড়ি ফিরে যখন কথা শুনল, তখন মনে হলো সময় যেন থেমে গিয়েছে। সমাধিস্থানের শেষ বিদায় নেওয়ার সময় বাবা ও ছেলে দুজনেই নীরবে কাঁদলেন। বাবার কাঁধে হাত রেখেছিল, কিন্তু তাদের কোনো মানসিক সান্ত্বনার ভাবভঙ্গি জানা ছিল না। শীলাদেবীর হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্ল্যাটটা যেন বিশাল শূন্যতায় পরিণত হল। দেয়ালগুলো ফিসফিস করে পুরনো স্মৃতির কথা বলত। রান্নাঘর একেবারে নিথর। ভেতর থেকে আনা খাবারে ক্ষুধা মিটলেও মন ভরেনি, কারণ তাতে মায়ের হাতের নির্মল হাতে নিক্ত জাদুকর ত্বক পেত না। ঘরটা অগোছালো হয়ে থাকত। আসবাবের ওপর ধুলোর পাতলা ইঙ্কুর জমতে শুরু করল। চন্দ্রশেখর রাতে কখনো ঘুমাতে পারতেন না। সোফায় বসে পুরনো অ্যালবামের স্ত্রীর মুখ খুঁজতেন, আর আদিত্য নিজের ঘরে মায়ের গন্ধমাখা বালিশ কায়ম মনোবাক্যে চেপে ধরে কাঁদতেন। জীবন চলছিল, কিন্তু তাতে প্রাণহীনতা ছাড়া আর কিছু ছিল না। একদিন সকালে চন্দ্রশেখর ভাবলেন, এভাবে আর চলতে পারে না। এই শূন্যতা, এই ক্ষীণতা দূর করতে হবে। ঘরে আবার একটি নারীর স্পর্শ চাই, যিনি ঘরের প্রাণ ফিরিয়ে আনবেন। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিলেন বিবাহ দেবেন। প্রায় উত্তীর্ণ বয়সে, পড়াশুনো প্রায় শেষের দিকে, ঘরে বউ আসলে হয়তো সংসার আবার পুরনো সংযোগ ধরে পায়। সন্ধ্যায় তিনি আদিত্যকে ডেকে নিজের মনের কথা বললেন। বাবার কথায় যুক্তি ছিল। ঘরের একদম অসমাপ্ত শূন্যতা আদিত্যকে যেন বলেই বন্ধক করে রেখেছিল। সে নীরবে মাথা নাড়ল, সম্মতি দিল। চন্দ্রশেখরের মনে এক ক্ষীণ আশার দ্বীপ জ্বলতে লাগল। এরপর শুরু হল পাত্রী খোঁজার পালা। একজন অভিজ্ঞ ঘটকের সাহায্য নিলেন। শর্ত ছিল মেয়েটি হবে সুন্দরী, সংসার জীবন বুঝে চলার যায় গুণী এবং প্রাণবন্ত। ঘটক কয়েকদিনের মধ্যেই একটি মেয়ের সন্ধান এনেছিলেন। নাম পূর্ণিমা, বয়স ১৯, কলেজে পড়াশুনো করা এক তরুণী, যার মায়াবী চেহারা আর আকর্ষণী ধর্মী চাহনিতে আদিত্য এক নতুন উত্তেজনা অনুভব করলেন। মায়ের মৃত্যুর পর এই প্রথম তার মনে হল জীবন আবার নতুন পথ কাটা সম্ভব। পূর্ণিমা ও আদিত্যের ব্যক্তিত্বে মুগ্ধ হল। খুব দ্রুতই তাদের বিবাহ সম্পন্ন হল। পূর্ণিমা নতুন বউ হয়ে সেই শূন্য ফ্ল্যাটে পা রাখল। তার আগমনে ঘরটা যেন পুনরায় আলোয় ভরে উঠল। রান্নাঘর থেকে আবার খাবারের সুগন্ধ ফিরল, অবগোছালোটার জায়গায় গুছিনতা ফিরে এলো। চন্দ্রশেখর আদিত্য আর পূর্ণিমার সঙ্গে সংসার পুনরায় পথ চলতে শুরু করল। প্রায় ২ বছর এভাবে কেটে গেল। পূর্ণিমার ভালোবাসা আর যত্নে সংসার পুনরায় সুখের নীড়ে পরিণত হয়েছিল। আদিত্য আর পূর্ণিমার দাম্পত্য জীবন মধুর ও স্নেহপূর্ণ হয়ে রইল।
কিন্তু ভাগ্যবোঝা কখন কৌশকভাবে বদলে যায় তা বলা কঠিন। আকস্মিকভাবে চন্দ্রশেখরের ব্যবসায় ধস নামল। আন্তর্জাতিক বাজারে মন্দা, পরপর অর্ডার বাতিল হতে লাগল। লাভের বদলে প্রবল ঋণের বোঝা বেড়ে চলল। শেষ পর্যন্ত তাকে ব্যবসা বন্ধ করতে হল। যিনি একদিন শহরের অর্থনীতির গতি নিয়ন্ত্রণ করতেন, তিনি আজ নিজের সংসারের খরচ চালাতেই হিমশিম খাচ্ছেন। আদিত্য ততদিনে পড়াশোনা শেষ করলেও কোনো চাকরি আনতে পারেননি। একদিন চন্দ্রশেখর ছেলেকে ডেকে বললেন, বাবা, আমার তো সব শেষ, এবার সংসারের দায়িত্ব তোমায় নিতে হবে। বাবার অসহায় মুখ দেখে আদিত্যের মন ভেঙে গেল। সে বুঝতে পারল এখন তাকে কিছু একটা করতে হবে। অনেক চেষ্টা করেও দেশে ভালো কাজ না পেয়ে সিদ্ধান্ত নিল বিদেশে যাবে। মধ্যপ্রাচ্যে শ্রমিকেরা কাজ করে টাকা জমিয়ে একদিন দেশে ফিরে আসবে, তারপর বাবার সঙ্গে পুনরায় নতুন পথ খুলবে। সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। পূর্ণিমা আর বাবাকে একা রেখে যাওয়ার চিন্তা তাকে কুণ্ডলী করছিল, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। সে বলল, বাবা, আমি বিদেশ যাচ্ছি, তুমি পূর্ণিমার খেয়াল রেখো, আমি প্রতি মাসে টাকা পাঠাব। চন্দ্রশেখর প্রস্তাবে সম্মতি দিলেন। পূর্ণিমা খবরটা শুনে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য তাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, প্রতিশ্রুতি দিল। এরপর আদিত্য চলে গেল এক মরুভূমির দেশে, আর সেই বড় অ্যাপার্টমেন্টে গৃহশূন্য রইল দুটি মানুষ, শ্বশুর চন্দ্রশেখর এবং নববিবাহিতা পুত্রবধূ পূর্ণিমা। দিনের বেলায় পূর্ণিমা ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখত, কিন্তু তার শারীরিক আকাঙ্ক্ষা প্রায়ই শ্বশুরের চোখে পড়ত। চন্দ্রশেখরের মনেও একটা অদ্ভুত উত্থান তৈরি হচ্ছিল। প্রতিদিন নিয়ম করে আদিত্য ফোন করতেন। প্রথমে পূর্ণিমার সঙ্গে কথা বলতেন, তারপর বাবার সঙ্গে। কিন্তু ফোনের তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে শূন্যতা আর চাপা আকাঙ্ক্ষা লুকিয়েছিল তা বাইরের কাওয়াতেও সহজে বোঝা যাচ্ছিল না। আদিত্যের অনুপস্থিতিতে পূর্ণিমার তরুণ শরীর খানিকটা অসহনীয় চাহিদায় পুড়ে উঠছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার নিঃসঙ্গতা আরও ভয়ঙ্কর হতো। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আকর্ষণীয় শরীর দেখতেন আর ভাবতেন এই সৌন্দর্য পেতে যেন মানুষ আজ কত দূরে যাচ্ছে। অন্যদিকে স্ত্রী হারার পর থেকে চন্দ্রশেখরের জীবনটাই দেখতে ছিল বিবর্ণ। পূর্ণিমার উপস্থিতি সেই শূন্যতাকে আরও তীক্ষ্ণ করে মনে করিয়ে দিত। তিনিও রাতের পর রাত নিদ্রাহীন কাটাতেন। পুত্রবধূর শরীরের দিকে তাকাতেও তাদের লজ্জা করত, কিন্তু মনের গভীরে জন্ম নিত একটা নিষিদ্ধ চিন্তা। তারা দুজনেই এক অদৃশ্য দেয়ালের দ্বারা বন্দী, একে অপরের কষ্ট বুঝে চললেও কেউ কাউকে বলতে পারছিল না। লজ্জা, ভয় আর সামাজিকতার বাঁধকাঠামো তাদের মুখ বন্ধ করে রেখেছিল। কিন্তু শরীরের আগুন আর কতদিন চাপা থাকে? এক গভীর রাতে যখন পুরো শহর ঘুমে নিমজ্জিত, চন্দ্রশেখর আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি পা টিপে টিপে পূর্ণিমার ঘরের দরজায় দাঁড়ালেন। ভেতরে পূর্ণিমা তখন নিজের শরীরের উত্তাপে বারবার নিঃশ্বাস উৎক্ষেপ করছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। হঠাৎ দরজায় শ্বশুরের ছায়া দেখে চমকে উঠলেন। কাপা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, আপনি এত রাতে? চন্দ্রশেখর কোনো অভিবাদীবত ভূমিকা না করে এগিয়ে এলেন। চোখে ছিল এক গভীর তীক্ষ্ণ আকাঙ্ক্ষা। ফিসফিস করলেন, পূর্ণিমা, আমি জানি তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। আমিও খুব একা। চলো আমরা একে অপরের এই শূন্যতা পূরণ করি। এই প্রস্তাব শুনে পূর্ণিমার পৃথিবী যেন একটু দুলে উঠল। মনের ভিতরে লজ্জা, ভয় আর এক গোপন আকর্ষণের আন্দোলন হয়ে গেল। তার শরীর তখন এমন উত্তেজনায় কাঁপছিল যে হ্যাঁ বা না বলার ক্ষমতা যেন হারিয়ে গিয়েছিল। তার নীরবতাই ছিল সম্মতির থেকেও গভীর কিছু। সেই রাতে লজ্জা আর নৈতিকতার সর্বসীন দেয়াল ভেঙে পড়ল। শ্বশুরের অভিজ্ঞ হাতের স্পর্শে পূর্ণিমার শরীর কেঁপে উঠল। তার বহুদিনের জমান্ত্র আকাঙ্ক্ষা যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। তারা দুজনে সেই নিষিদ্ধ মিলনে একে অপরের মধ্যে হারিয়ে গেল। এরপর থেকে প্রত্যেক রাতে এটা তাদের রীতিমতো রুটিনে পরিণত হল। দিনের বেলায় তারা স্বাভাবিক শ্বশুর বৌমা ছিলেন, কিন্তু রাত নামলেই তাদের সম্পর্ক বদলে যেত। চন্দ্রশেখরের অভিজ্ঞতায় পূর্ণিমা নতুন রকম নিজেকে আবিষ্কার করতেন, আর পূর্ণিমার যৌবনের আগুনে চন্দ্রশেখর নিজের একাকিত্বের জ্বালানি পেতেন। এই গোপন রূপায়ণ প্রায় 2 বছর চলল। আদিত্য বিদেশ থেকে টাকা পাঠাতেন, নিয়মিত ফোন করতেন, কিন্তু তাকে জানত না তার নিজের ঘরে কি ভয়ঙ্কর এক নাটক ব্যাপক হচ্ছিল। হঠাৎ একদিন পূর্ণিমার অসুস্থ বোধ হল, পেটে তীব্র ব্যথা আর বমি বমি ভাব। চন্দ্রশেখর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার হাসি মুখে বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। এই ভাষ্য শুনে তাদের দুজনের মাথায় যেন আকাশই ভেঙে পড়ল। পূর্ণিমা গর্ভবতী, কিন্তু তার স্বামী আদিত্য প্রায় 2 বছর ধরে বিদেশে। তাহলে
তাহলে এই সন্তান কার? প্রশ্নটা বিদ্যুৎ বর্ষের মতো এসে চন্দ্রশেখর আর পূর্ণিমার বুকে বিঁধল। রাতের সেই গোপন অভিযাত্রা, সেই নিষিদ্ধ মিলন আজ এক জীবন্ত প্রমাণ হয়ে তাদের সামনে দাঁড়িয়েছিল। ক্লিনিক থেকে ফিরে তারা দুজনেই ঘরের এক কোণে বসে রইলেন। পূর্ণিমা কান্নায় ভেঙে বললেন, এখন কি হবে? আদিত্য ফিরলে আমরা কি জবাব দেব? চন্দ্রশেখর ভয় আর উপরাধবোধে কাঁপতে কাঁপতে বললেন, এই পাপের চিহ্নকে পৃথিবীর আলো দেখার আগেই নিশ্চিতভাবে মুছে ফেলতে হবে। তারা সিদ্ধান্ত নিলেন গর্ভপাত করবেন। আরও একটি পাপের মাধ্যমে আগের পাপের আচ্ছাদনও ধ্বংস করে ফেলতে হবে। তারা গোপনে একটা ক্লিনিকে গেলেন। ব্যবস্থা অনুযায়ী গর্ভপাত করানো হল। যন্ত্রণায় পূর্ণিমার শরীর কুঁকড়ে যাচ্ছিল, আর চোখ থেকে ঝরছিল অনুশোচনার অশ্রু। এই প্রক্রিয়া তাদের শরীর থেকে একটি ভ্রূণকেই সরিয়ে দিল না, তাদের আত্মার থেকেও শেষ জোয়ারো অংশ মুছে দিল। ঘরে ফিরে তারা দুজনেই চুপচাপ বসে রইলেন। তাদের মধ্যেকার নীরবতা যেন এক অন্ধকার গহ্বরের জন্ম দেয়, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই।